নমস্কার সবাইকে। মাননীয় সদস্যগণ, এখন প্রশ্ন উত্তর পর্ব। আজকের কার্যসূচিতে সংশ্লিষ্ট দপ্তরে ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীগণ কর্তৃক উত্তর প্রদানের জন্য তারকা চিহ্নিত প্রশ্নগুলি মাননীয় সদস্যগণের নামের পাশে উল্লেখ রয়েছে। আমি পর্যায়ক্রমে মাননীয় সদস্যগণের নাম ডাকলে তিনি তার নামের পাশে উল্লেখিত নাম্বার জানাবেন। এবং সংশ্লিষ্ট দপ্তরের বিদ্যুৎ এবং আনুষঙ্গিকের কাজগুলো সম্পূর্ণ হওয়া মাত্রই চিকিৎসা পরিষেবা চালু করা হবে বলে আশা করা যায়। সাপ্লিমেন্টারি স্যার, এই সাধুটিলা যে নেতাজি সুভাষ হোমিওপ্যাথি হাসপাতাল, এটা শুধু আমাদের রাজ্যের সর্ববৃহৎ হাসপাতাল না, এটা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে একটা সর্ববৃহৎ হাসপাতাল। স্যার, 2016 সালে এই মায়েদের উন্নত চিকিৎসার জন্য এই লেবার ওয়ার্ডের কাজ শুরু হয়েছিল। আজকে 6 বছর প্রায় শেষের পথে, এখনো এই লেবার ওয়ার্ডের কাজ স্যার শেষ হয়নি। স্যার, আমরা একসময় লক্ষ্য করতে পেরেছি যে হাসপাতালে প্রতিদিন 300 থেকে 350 রুগী চিকিৎসা পরিষেবা নিতে আসতো, কিন্তু এখন আস্তে আস্তে খুব সংখ্যা অনেক কমে গেছে শুধু পরিষেবার কারণে। একটা মায়েদের চিকিৎসার জন্য লেবার ওয়ার্ড 6 বছর লাগে, এখনো স্যার সেটা মানুষের হাতে, মানে জনগণের হাতে এখনো তুলে দেওয়া হয়নি। এই হচ্ছে আজকে পরিষেবা স্যার হোমিওপ্যাথি হাসপাতালে। স্যার, তো আমি এই বিষয়ে মাননীয় দপ্তরের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আছেন ওনার গুজরে এনেছি বিষয়টা, উনি বিষয়টা যাতে একটু দেখেন। ঠিক আছে, বলে দিয়েছি ইলেকট্রিফিকেশনের কাজ বাকি। মাননীয় স্পিকার মহোদয়, মাননীয় বিধায়ক রামবাবু যে সাপ্লিমেন্টারি কোশ্চেন করেছেন, উনি বলেছেন 2016-17 আপনাদের সরকার ছিল, 2 বছরে কিন্তু কমপ্লিট করতে পারেননি। তো তখন 24 লাখ টাকা নির্মাণ কার্যের জন্য দেওয়া হয়েছিল এবং 3 লাখ টাকা বিদ্যুৎ সংক্রান্ত কাজের জন্য বরাদ্দ হয়েছিল। এবং 2021 সালের জুন মাসে কুঞ্জবন পিডব্লিউডি মেডিকেল সেকশন বিল্ডিংয়ের কাজ ওরা সম্পন্ন করে ফেলেছে, বিল্ডিংয়ের কাজ কিন্তু কমপ্লিট করে ফেলেছে। ইন্টারনাল ইলেকট্রিশিয়ান পিডব্লিউডি ডিসেম্বরের 2023 থেকে কাজ শুরু করেছে। আর যেখানে আপনি বলছেন পরিষেবা কমে যাচ্ছে, আমার মনে হয় তথ্যটা ঠিক নয়, পরিষেবা বাড়ছে। সাপ্লিমেন্টারি স্যার, আমি তো হাসপাতালে ভিজিট করেছি একবার না দুবার, এই 5-6 বছরের মধ্যে আমি 2-2বার ভিজিট করেছি হাসপাতালে। তো আমি তো দেখেছি তথ্য দিকে, আমি তো ওনাদের তথ্য দিয়ে আমি বলছি কথা। এবং ডাক্তারের সংখ্যা খুবই কম। আগে তো ডাক্তার অনেক বেশি ছিল, ডাক্তারের সংখ্যা অনেক কম, নার্স কম, নাইট গার্ড ছিল, এখন নাইট গার্ড মনে হয় 1 জন, মানে সংখ্যাটা অনেক কমে যাচ্ছে। ঠিক আছে, আপনার প্রশ্ন ছিল এটা কবে নাগাদ লেবার বোর্ড চালু হবে, উনি তো উত্তর দিয়ে দিয়েছেন, সরি লেবার দিয়ে বিয়েটা চালু হবে। দ্বিতীয় প্রশ্ন এনেছেন মাননীয় সদস্য শ্রী বিশ্বগুরু দেব বর্মা মহোদয়। Honorable Speaker, sir, my admitted start question 11. অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক বিশ্বজিৎ দেব বর্মার যে প্রশ্ন 11 নম্বর কোশ্চেন, সেখানে পঞ্চায়েত ডিপার্টমেন্টের বিষয়ে উনি কোশ্চেন বর্তমানে রাজ্য সরকারের অধীনে কয়টি চিফ মিনিস্টার মডেল মিলে স্থাপন করা হয়েছে
এবং ওই ভিলেজগুলো কী অবস্থায় আছে। উত্তর হচ্ছে 2021-22 অর্থ বছরে রাজ্যের 55টি বিধানসভা কেন্দ্রে একটি করে গ্রাম বাছাই করে মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ নামে বিশেষ প্রকল্প ঘোষণা করা হয়েছিল, যার মেয়াদ 2023-24 অর্থ বছর পর্যন্ত। এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কাজ ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে এবং অনেকগুলো কাজ এখনও চলছে। এই পরিকল্পনার অধীন গৃহীত কাজগুলি শেষ হওয়ার পর গ্রামগুলোর প্রকৃত অবস্থা যাচাই করা হবে এবং মডেল গ্রাম পরিকল্পনাগুলোর মূল যে লক্ষ্যগুলো সেগুলো পূরণ হয়েছে কিনা তা মূল্যায়ন করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমান সরকারের অধীনে 110টি সিএম মডেল ভিলেজ স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর জন্য সকল জেলা শাসক এবং সমাহর্তা মহোদয়দের অনুরোধ করা হয়েছে সংশ্লিষ্ট জেলার অধীনে মাননীয় বিধায়কদের সাথে পরামর্শ এবং ওনাদের অনুমোদন ক্রমে 2টি গ্রাম পঞ্চায়েত বা ভিলেজ কমিটির নাম পঞ্চায়েত দপ্তরে প্রেরণ করার জন্য ওনাদের সাথে কথা হয়েছে। এই প্রক্রিয়া এখনো চলছে। Supplementary, sir. Sir, চিফ মিনিস্টার মডেল ভিলেজ 2021-22 থেকেই শুরু হয়েছে, এটা আমরা সবাই জানি। আমার কনস্টিটিউয়েন্সি সিমনা কনস্টিটিউয়েন্সি আমার হেজামারা ব্লকের আন্ডারে যে মডেল ভিলেজ শানখলা এডিসি ভিলেজ, সেই ভিলেজে এখনো অবধি প্রচুর গ্রাম রয়েছে যেই গ্রাম মেইন রুটের সঙ্গে কানেক্টিভিটি করে দেওয়া হচ্ছে না, অথচ ওই ভিলেজটিকে মডেল ভিলেজ বিলে উল্লেখ করা হয়েছে। ওইখানে পোস্টার লাগানো আছে যেখানে আমাদের ওই ভিলেজে এন্ট্রি পয়েন্টে লেখা আছে যে মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ। কিন্তু প্রকৃত অর্থে যদি আমরা দেখতে যাই তাহলে মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ যদি হয় তাহলে ওইখানে সব কিছু সুযোগ সুবিধা অন্যান্য ভিলেজের তুলনায় ওখানে সুযোগ সুবিধা থাকা উচিত ছিল। কিন্তু দেখলাম অনেক আমরা এলাকার বিধায়ক হিসেবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে কোনো গ্রাম মুখ্যমন্ত্রী মডেল ভিলেজে কোনো গ্রাম যাতে কানেক্টিভিটি বাইরে না থাকে এবং যে কোনো গ্রামে অ্যাটলিস্ট অ্যাম্বুলেন্স গাড়ি যেতে পারে যাতে রোগীরা সুবিধা হয়, সেই বিষয় নিয়ে ভাবা উচিত। এবং যেই ভিলেজটাকে চিফ মিনিস্টার মডেল ভিলেজ হিসেবে উল্লেখ করা হয়েছে ওই ভিলেজটাকে স্পেশালি আমার আবেদন থাকবে যে ওখানের বিডিও অথবা এসডিএমকে না রেখে ডাইরেক্টলি ডিএম পর্যায়ে ওই ভিলেজটাকে দেখাশোনা করা হোক এবং এখানে ওই সিএম মডেল ভিলেজে বিভিন্ন দপ্তর যেমন হর্টিকালচার, এগ্রিকালচার, মাননীয় সদস্য সাপ্লিমেন্টারি স্যার হর্টিকালচার, এগ্রিকালচার এবং ফরেস্ট ডিপার্টমেন্টের দ্বারা ওইখানে জনগণরা যাতে বিভিন্ন সুযোগ সুবিধা সরকারের যাতে পায় ওইটার ব্যবস্থা এবং রেশনের যে ব্যবস্থা, সরকারি ন্যায্য মূল্যের যে ব্যবস্থা, ওইগুলিও যাতে ওই মডেল ভিলেজের যারা থাকেন তারা ভালোভাবে পায়, ওইদিকে নজর দেওয়া হোক। ওইটাই আমার আবেদন থাকবে মাননীয় চিফ মিনিস্টার। ধন্যবাদ। মাননীয় স্পিকার মহোদয়, বিধায়ক যে কথাটা রেখেছেন, এখানে প্রতিটি জিপি বা বিসিতে যে চিফ মিনিস্টার যে এই প্রকল্প আমরা ঘোষণা দিয়েছি, এতে করে প্রতিটা জিপি বিসিতে আমরা যে টাকা ধার্য করা হয়েছে আপনার অবগতির জন্য জানাচ্ছি 12,63,635 টাকা। এটা গেল একটা। দ্বিতীয় হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টের আপনি যে বিষয় বলেছেন এটাকে গ্যাপ ফিলিং মাধ্যমে যে আমাদের এই উন্নয়নমূলক কাজ কি কি এই আমরা যে বিষয়গুলো এখানে উন্নয়নমূলক কাজকর্ম কি বিষয়ে আমরা এটাকে বলবো যে এটা
মুখ্যমন্ত্রী ভিলেজ যেটা আমরা ডিক্লেয়ার করলাম। কি কি? শিশুদের 100% টিকা প্রদান, অঙ্গনবাড়ি যে সেন্টার নির্মাণ, রক্ষণাবেক্ষণ, কমিউনিটি ডাস্টবিন স্থাপন, স্কুল অঙ্গনবাড়ি সেন্টারে 100% শিশুদের নথিভুক্ত করা নিশ্চিত করা, রান্নাঘর নির্মাণ অঙ্গনবাড়িতে, তাছাড়া বাজার, স্কুল, স্বাস্থ্যসেবা কেন্দ্রে কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা, অঙ্গনবাড়িতে প্রত্যাশিত এবং যারা ব্রেস্ট ফিডিং মায়েরা আছেন তাদের 100% তালিকাভুক্ত করা, অঙ্গনবাড়ি সেন্টার এবং স্কুলের টয়লেট নির্মাণ ও তার রক্ষণাবেক্ষণ, অঙ্গনবাড়ি সেন্টারের স্কুলে ফার্স্ট এইড বক্স সরবরাহ। মানে দিজ আর দ্য ক্রাইটেরিয়া যে একটা মুখ্যমন্ত্রী যে মডেল ভিলেজ তার কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে সেগুলো আপনাদের বলছি। টিআরএলএম অনুগত, যেগুলো আমি আপনি বললেন যে বিভিন্ন ডিপার্টমেন্টকে সাথে নেওয়া, এগুলো কিন্তু আছে। টিআরএলএম অনুগত, এসএইচজিতে 75% মহিলাদের অন্তর্ভুক্ত করা, স্কুল ভবনের যে ডাইনিং হলের তার রক্ষণাবেক্ষণ, আঙ্গনবাড়ি এবং স্কুলের অভ্যন্তরীণ যে ইলেকট্রিসিটি সেটা দেখা, নাগরিকদের মধ্যে শ্রমদানের জন্য সচেতনতা এবং স্মল বোর, ডিপ টিউবওয়েল এবং স্পট ড্রিঙ্কিং ওয়াটার যে সোর্সগুলোর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, এডব্লিউসির সাথে সংযুক্ত নিউট্রি গার্ডেন তৈরি করা, স্কুল থেকে যারা ড্রপ আউট সেই শূন্য ড্রপ আউট নিশ্চিত করা, রাস্তায় ইট বিছানো, এসডব্লিউসি শিক্ষামূলক দেওয়ার চিত্র, আয়ুষ্মান ভারত কার্ড 100% প্রদান নিশ্চিত করা, তাছাড়া গ্রাম পঞ্চায়েত বা ভিলেজ কমিটির জন্য কম্পিউটার ক্রয়, ওভারহেড পাম্প স্থাপন এবং স্কুল ও এডব্লিউসির ওভারহেড ট্যাঙ্ক নির্মাণ, ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের 100% মাটি ও স্বাস্থ্য কার্ড নিশ্চিত করা এবং এডব্লিউসিতে 24/7 সেখানে পানীয় জলের সুবিধা প্রদান, স্কুল এবং এডব্লিউসি টয়লেটগুলোতে চলমান যে কলের জলের সুবিধা প্রদান। মানে দিজ আর দ্য ক্রাইটেরিয়া। এইগুলো অলরেডি অনেকগুলো কমপ্লিট হয়ে গেছে, কিছু কিছু জায়গায় খামতি আছে, সেইগুলো মানে চলছে। তো সেইভাবে আমাদের সরকার এবং আমাদের ডিপার্টমেন্ট সেইভাবে কাজ করছে। সাপ্লিমেন্টারি স্যার, মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, এতগুলো পয়েন্ট আপনি বলেছেন যে এইগুলো মুখ্যমন্ত্রীর মডেল ভিলেজে থাকবে। ইনফ্যাক্ট আমার কেন্দ্রেও একটা মডেল ভিলেজ আমি দেখেছি। মডেল বলতে যা বোঝায়, আমরা যা বুঝি, ইট শুড বি ডিফারেন্ট ফ্রম আদার্স। কিন্তু আমার চোখে দেখা এই ভিলেজ, মডেল ভিলেজটা, ইট ইজ নট ডিফারেন্ট ফ্রম এনি আদার ভিলেজ কমিটিস। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেটা পাঠ করেছেন এখানে, মানুষের সবচাইতে যে সমস্যাটা হলো ভিলেজ কমিটি বা পঞ্চায়েত, তাদের কি কাজ, খাদ্য সংস্থান, রোড, ইলেকট্রিসিটি, এইগুলো হবে প্রাইম বিষয়। এবং 12.5 লক্ষ টাকা ধার্য করে এই টাকা দিয়ে কি আদৌ মডেল ভিলেজ তৈরি করা যাবে? এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি এটাও জানতে চাইব যে মডেল ভিলেজ গড়ার পেছনে লক্ষ্যটা কি? Is it that we'll try first 100 villages and then if it works, আমরা replicate করব? If that is the case, কেন তাহলে রাস্তার ব্যাপারে সেখানে সংস্থান থাকবে না? Why we will not think for drinking water specifically? মাননীয় সদস্য, Why will not think for আপনি প্লিজ সাপ্লিমেন্টারি কোশ্চেনটা করুন। এটি তো সাপ্লিমেন্টারি, এগুলো হবে কিনা? মানুষের এসটি কার্ড, জব কার্ড ইত্যাদি সমস্যা, এইগুলো দূরীকরণে ওই মডেল ভিলেজের পয়েন্টগুলোতে সংযোজন হবে কিনা এটাও জানতে চাই। মাননীয় স্পিকার স্যার, আমারও একটু সাপ্লিমেন্টারি একটু না, না। কোয়েশ্চেন আছে। না, একটা শুনুন, একটা কোশ্চেনের পরে সাপ্লিমেন্টারি করলেন বিশ্বকত বাবু,
পাশাপাশি আমাদের এলওপি সাহেব তিনটা সাপ্লিমেন্টারি তো করলে বাদ বাকি কোশ্চেনগুলো কিন্তু আসবে না, স্যার Limelight আমার আসবে না। একটু যেটা আমার যে রামচন্দ্রঘাট এলাকায় পদ্মবিল যে ব্লক, ওই ব্লক এলাকাতে মডেল ভিলেজ, মুখ্যমন্ত্রীর মডেল ভিলেজ করা হয়েছে। ওই ভিলেজে আমি যে পদ্মবিল যে ব্লকটা, ওই ব্লকে রিভিউ মিটিংয়ে আমি 2-3বার আমি ব্লকে মিটিংয়ে আমি গিয়েছি, এবং রিভিউ মিটিংয়ে আমি বলেছি যে এই খিরুতনগর বিসি এটা একটা মুখ্যমন্ত্রীর মডেল ভিলেজ, কিন্তু এখনো সে মডেল ভিলেজে এখনো এমন আছে 70-80 বছর একটা গ্রামে এখনো ইট বসানো হয়নি। এটা কি মডেল ভিলেজ স্যার? আরে তৈরি হবে। সেখানে পানীয় জলের ব্যবস্থা এখনো আপনি কয়েকটা গ্রামে এখনো হয়নি স্যার সাপ্লিমেন্টারি করুন সংযোগ। প্লিজ, আপনি সাপ্লিমেন্টারি এটা করুন। হ্যাঁ এটাই স্যার, এটা আমার জিজ্ঞাসা যে মডেল ভিলেজের যে শর্তগুলি থাকে তার ভিতরে তো জনগণের রাস্তা, এগুলো পালিত তারপরে হবে কিনা? পানীয় জল, বিদ্যুতের সংযোগ, এগুলো এগুলো তো পালিত model হবে village কিনা? শর্ত, এগুলি তো এগুলো- পূরণ হচ্ছে না। এগুলো ওটা পূরিত। কি ধরনের মডেল ভিলেজ স্যার? কারণ সেটাই এগুলো আমি পূরিত জানতে হবে চাই। কিনা, তাহলে তো না এটা কি করলে ধরনের না মডেল করলে ভিলেজ না স্যার? করলে এটা ভালো আমি ছিল, জানতে চাই। না করলে ভালো ছিল। আরে কোশ্চেন স্পিকার মহোদয়, মাননীয় অপোজিশন লিডার যে কথাটা বললেন, যে বিষয়গুলো উনি উত্থাপন করলেন, প্রতি ঘরে সুশাসন আমাদের চলছে, কিন্তু বিকশিত ভারত মাননীয় প্রধানমন্ত্রীজির যে গ্যারান্টির কার কিন্তু চলছে, আপনি জানেন নিশ্চয়ই। সেখানে 100% যে সংকল্প থেকে সিদ্ধি, সেই কাজটা কিন্তু চলছে। এসটি কার্ড, এসসি কার্ড, ম্যারেজ সার্টিফিকেট, বিভিন্ন ম্যারেজ সার্টিফিকেট সব মিলিয়ে এগুলো চলছে, এগুলো তো চলবে। আমরা কাজ করছি, আমাদের উদ্দেশ্যটা কিনা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা অ্যাপ্রিসিয়েট আমার মনে হয় করা উচিত। এবং আমরা তো বলছি এটা 23-24 এটা কমপ্লিট পথে, যা আগের থেকে এটা শুরু হয়েছে 23-24-এ দেখুন, আমরা নিশ্চয়ই আমরা করবো। কোথাও কোনো খামতি থাকলে আমাদের গোচরে আনবেন, সেগুলো আমরা দেখব। তো আমরা এনেছি। না না ঠিক আছে। আরে মাননীয় মুখ্যমন্ত্রী বা কাউকে ভয় পাওয়ার কিছু নেই, না না এটা ভয়ের কিছু নেই। আমরা যে উত্থাপন করছি, ঠিক আছে করেছেন, আমরা দেখছি না বলেই এগুলো বলছি। ঠিক আছে হবে। রাস্তাঘাট, পানীয় জল, কাজের সংস্থান, সার্টিফিকেট, এগুলো করুন, উইল বি ভেরি হ্যাপি। ঠিক আছে। তৃতীয় প্রশ্নটি এনেছেন মাননীয় সদস্য শ্রী শম্ভুলাল চাকমা মহোদয়। স্পিকার স্যার, আমার স্টার্ট কোয়েশন নাম্বার 17 মাননীয় স্পিকার মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী শম্ভুলাল চাকমা মহোদয় 17 নম্বর কোশ্চেনে উনি বলেছেন যে 1 নম্বরে মহকুমা সদর এলাকা হিসাবে শৈলাংটাতে জনগণের স্বার্থে আধুনিক সুবিধাযুক্ত টাউন হল নির্মাণের কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা। উত্তর হচ্ছে মহকুমা সদর এলাকা হিসাবে ছয়লাংটাতে জনগণের স্বার্থে আধুনিক সুবিধাযুক্ত টাউন হল নির্মাণের পরিকল্পনা সরকারের আছে। 2 নম্বর হচ্ছে থাকলে কবে নাগাদ করা হবে বলে আশা করা যায়। এই বিষয়ে দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি, আলোচনা চলছে, না হলে তার কারণ প্রযোজ্য নয়। সাপ্লিমেন্টারি স্যার, আমি লংতরাইভ্যালি মহকুমাবাসীর তরফ থেকে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মহোদয়, ওনাকে আপনার মাধ্যমে ধন্যবাদ জানাতে চাই যে আমাদের মহকুমা সদর এলাকা শৈলেংটাতে একটা আধুনিক সুবিধাযুক্ত টাউন হল নির্মাণের যে প্ল্যান সেটা হাতে নেওয়ার জন্য। তবে এটাও অনুরোধ করব, যেহেতু পাবলিক রিলেটেড এই বিষয়টা, আমরা জানি আজকাল আমাদের সরকারের তরফ থেকে স্কিল ইন্ডিয়া মারফতে বিভিন্ন যুবকদের তাদের দক্ষতা বৃদ্ধির জন্য কাজ চলছে। এর জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করতে হয়। তার পাশাপাশি আমরা এটাও জানি একটা এলাকা তার সাংস্কৃতিক চিন্তা চেতনের মধ্য দিয়ে বিভিন্ন সমাজ বিরোধী কার্যক্রমগুলো থেকে দূরে থাকে একটা সমাজ। তো তার জন্য কালচারাল প্রোগ্রাম করার জন্য আমাদের টাউন হলের দরকার, স্কিল বিভিন্ন প্রশিক্ষণ করার জন্য টাউন হলের দরকার। কাজেই সেক্ষেত্রে সেই দিক দিয়ে বিচার বিবেচনা করে যদি একটু তাড়াতাড়ি উদ্যোগ নেওয়া যায়। আমরা দেখেছি
এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে আমরা জায়গাও সিলেকশন করে রেখেছি যদি সেখানে করা যায়, কারণ এখন এক্সিস্টিং যেটা আছে সেখানে সুন্দর প্রোগ্রাম করা যায় না। বহু মানদাতা আমলের টাউন হল ঠিক আছে, আপনার সাপ্লিমেন্টারি মূল হচ্ছে আমার, হ্যাঁ, যত তাড়াতাড়ি করা যায়, তাই তো? এটাই। ঠিক আছে, থ্যাংক ইউ স্পিকার স্যার। সাপ্লিমেন্টারি স্যার। স্যার, আমি মাননীয় শম্ভুবাবুর সাথে যুক্ত করতে চাই, শুধু সাবডিভিশন এরিয়াতে নয়, আমার মনে হয় বর্তমানে প্রত্যেক বিধানসভা এলাকাতে একটা অত্যাধুনিক হলের প্রয়োজন আছে। এছাড়া প্রত্যেক পঞ্চায়েতেও অন্তত একটা কমিউনিটি হলের প্রয়োজন আছে। আমার এলাকাতেও চৌমনি গ্রাম পঞ্চায়েত, খাসচৌমনি গ্রাম পঞ্চায়েত, কুমারিয়া গ্রাম পঞ্চায়েত, তৈজিলিং গ্রাম পঞ্চায়েত, তকসাপাড়া গ্রাম পঞ্চায়েত, একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে কোনো বড় ধরনের হল নেই। আমাদের সরকার এখন আত্মনির্ভর ভারত গঠন করার জন্য, আমাদের প্রত্যেক ব্যক্তিকে স্বাবলম্বী করার জন্য দক্ষতা বৃদ্ধির উপর বেশি জোর দিয়েছেন, তাদের স্কিল ট্রেনিংয়ের উপর বেশি জোর দিয়েছেন। বর্তমানে হিউজ পরিমাণে আমাদের কৃষি দপ্তর থেকেও কৃষকদের ট্রেনিং হচ্ছে, মৎস্য দপ্তর থেকেও মৎস্য চাষিদের ট্রেনিং হচ্ছে, এসএসজি গ্রুপের সংখ্যা বেড়েছে, তাদেরও মিটিং টিটিং করতে হয়, তো ইত্যাদি অনেক ধরনের স্কিলস ট্রেনিং আজকাল পঞ্চায়েত স্তরে দেওয়া হচ্ছে। তো সেই কারণে সেগুলো করতে গিয়ে ভীষণ অসুবিধার সম্মুখীন হচ্ছে যেখানে যেখানে হলঘর নেই। তা আমার মনে হয় অন্তত প্রত্যেকটা পঞ্চায়েতে একটা হলের ব্যবস্থা, ট্রেনিং দেওয়ার মতো, এবং প্রত্যেকটা বিধানসভায় অন্তত একটা অত্যাধুনিক হল ব্যবস্থা করা উচিত। এটাই আমার স্যার। ধন্যবাদ স্যার। সাপ্লিমেন্টারি স্যার, আমার কমলাসাগর বিধানসভায়ও অত্যাধুনিক কোনো হলঘর নেই, যাই একটি আছে সাধারণ, এটাও মধুপুর পিএস এর অধীনে আছে। ঠিক আছে দিদিমণি, নমস্কার। আমাদের যে কিশোরবাবু তো সব সাব ডিভিশনে একটি করে পঞ্চায়েত একটি অটোমেটিক আপনারটা এসে যাচ্ছে, ঠিক আছে কিনা মাননীয় মুখ্যমন্ত্রী? মাননীয় স্পিকার মহোদয়, মাননীয় বিধায়ক শম্ভুবাবু যে বিষয়টা বলেছেন আমি উত্তর দিয়ে দিয়েছি অলরেডি। তারপরে আমি বলছি যে আরডি দপ্তরের সাথে মিলে ভূমি যে পরিদর্শন করেছেন আমাদের মহকুমা প্রশাসনের পক্ষ থেকে, এবং সেটা নিশ্চয়ই সেটা হবে, যেহেতু বলেছি সেটা আগামী দিন নিশ্চয়ই করব। আর বাকি যে প্রশ্ন এখানে প্রস্তাব আকারে দিয়েছে, তো প্রস্তাব আসলে এগুলো নিয়ে ডিপার্টমেন্টে আমরা চিন্তা ভাবনা করব। স্যার স্যার সাপ্লিমেন্টারি জাস্ট এক সিঙ্গেল, আমি অনেকবার কোয়েশন জমা দিয়েছিলাম যে জম্পুজলা সাব ডিভিশনের মধ্যে একটাও ভালো একটা অত্যাধুনিক হল এখনও নেই। আমি অনেকবার জমা দিয়েছিলাম কাগজ, কিন্তু এখনও একটা আনসারও আসেনি। তো জম্পুজলা সাব ডিভিশন একটা বড় একটা সাব ডিভিশন, নেয়ার অ্যাবাউট 1 লাখ এরকম পপুলেশন আছে, তার জন্য কি কোনো সরকারি পরিকল্পনা আছে কি? জাস্ট জম্পুজলা সাব ডিভিশনে অত্যাধুনিক এটা কমিউনিটি হল আমি অনেকবার জমা দিয়েছিলাম। ঠিক আছে, মাননীয় মুখ্যমন্ত্রীর মধ্যে বললেন প্রস্তাব আকারে পাঠান, বিবেচনা করবেন, পাঠান প্রস্তাব পাঠান। সবগুলা প্রস্তাব দিয়ে যদি হয় স্যার, আপনাদের সরকারেও তো কিছু করণীয় আছে। আমি এটাই। ঠিক আছে, শুনলে ওকে ওকে, ঠিক আছে। চতুর্থ নম্বর প্রশ্নটি যুগভাবে এনেছেন মাননীয় সদস্য শ্রী শম্ভুলাল চাকমা মহোদয় ও শ্রী দীপঙ্কর সেন মহোদয়। স্যার, আমার যুগ্মভাবে আমাদের স্টার্ট কোয়েশন নাম্বার 19। মাননীয় অধ্যক্ষ মহোদয়, অ্যাডমিটার স্টার্ট কোয়েশ্চেন নাম্বার 19। প্রশ্ন 1, ছামুরু বিধানসভার অন্তর্গত মানিকপুর বাজার এবং বিলোনিয়া বিধানসভা অন্তর্গত শান্তিবাজার, লগান, কাঠধর পেতাকা এলাকায় ব্যাংক শাখা স্থাপনের কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা? উত্তর, এসএলবিসি এর তথ্য অনুসারে ছামুরু বিধানসভার অন্তর্গত মানিকপুর বাজারে ইন্ডাসইন্ড ব্যাংকের শাখা খোলার একটা প্রস্তাব দেওয়া হয়েছে। বিলোনিয়া বিধানসভা অন্তর্গত শান্তিবাজার, লাউগাঁও, গাঠধর বেতাকা এলাকায় কোনো ব্যাংক শাখা খোলার পরিকল্পনা বর্তমানে নেই। তবে এই সব এলাকায়
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বিজনেস করেসপন্ডেন্টের মাধ্যমে ব্যাংকিং পরিষেবা দিচ্ছে। না থাকলে কবে নাগাদ স্থাপন করা হবে বলে আশা করা যায়। এটা অলরেডি প্রসেস চলছে, এখনই এটা বলা সম্ভব না। সাপ্লিমেন্টারি স্যার, লাউগাং গাটধাং বেতাগা, এটা শান্তিবাজার মহকুমারই একটা অংশ। 35 বিলোনিয়া বিধানসভা কেন্দ্র, আমার বিধানসভা এখানে আছে। এখানে পরিবার আছে 2624টা পরিবার সেখানে আছে। জনসংখ্যা হচ্ছে 10,496 জনসংখ্যা সেখানে আছে। রাজ্যের বৃহত্তম গরুবাজার বলতে যা বোঝায় আপনারা জানেন সেটা হচ্ছে লাউগাং, সেখানে আছে। দীর্ঘদিন আগে থেকে এই বাজার সেখানে চলছে, প্রচুর মানুষের সমাগম সেখানে হয় এবং এটা একটা কৃষি প্রধান এলাকা লাউগাং। আপনারা জানেন সেখান থেকে প্রচুর ধান উৎপাদন হয়, সবজি উৎপাদন হয়। কাজে এই জায়গাটার সঙ্গে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সবটাই সেখানে সম্পর্কিত। কিন্তু দেখা গেছে যে এই জায়গাটার ভেতরে কোনো ব্যাংক নেই, যার ফলে দেখা যায় যে 2400-র মতো জব কার্ড সেখানে আছে এই 3টা এলাকার মধ্যে। তাদের প্রত্যেককে হয় শান্তিবাজার যেতে হয়, না হলে তাদেরকে বাইকোড়া ছুটে যেতে হয়। তাহলে এই জায়গাটার ভেতরে একটা ব্যাংক স্থাপন করার জন্য আমি সেখানের মধ্যে দাবি রাখছি। সাপ্লিমেন্টারি স্যার, একসাথে ইয়ে করি। মাননীয় মন্ত্রী মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানে ব্যাংক স্থাপনের উদ্যোগ নেওয়ার জন্য। আর সাথে তার জরুরিটা একটু বলবো, সেখানে যেহেতু উদ্যোগ নেওয়া হয়েছে তার বলার দরকার নেই, ধন্যবাদ, কিন্তু যদি তাড়াতাড়ি হয়। এখানে যেহেতু ব্যাংকের ব্যাপার এসছে, আমি না বলে পারি না স্যার, কারণ 2018 সাল থেকেই এই ব্যাংকের ব্যাপারে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানকে আমি চিঠি দিতে দিতে আজ অবধি আমার এলাকায় শানখোলা একটা বাজার আছে, শানখোলা বাজারে একটা ব্যাংক স্থাপনের জন্য অনেকবার কথা বলেছি, জায়গা দেখেছি, সব কিছু দেওয়া হয়েছে, কিন্তু আজ অবধি আর হয়নি। আমি এরপরে থেকে এখন 2023 থেকে আমি আর খোঁজও নেইনি। সুতরাং মাননীয় অর্থমন্ত্রীকে এটাই আবেদন থাকবে যে যে জায়গাগুলিতে ব্যাংক স্থাপনের জন্য আমরা চিঠি দিয়েছিলাম এবং উদ্যোগ নিয়েছি ব্যাংক, কিন্তু এখনো হচ্ছে না, সেগুলি যাতে করা হয় সেটা আবেদন রইল। কাকরামুল বিধানসভার একটা এলাকা হদ্রা, গর্জনমুড়া, আমতলি, উত্তরশিলঘাটি, এই বিস্তীর্ণ এলাকার মানুষ প্রচুর পরিমাণে ব্যাংকের অসুবিধা। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন করব সেখানে একটা ব্যাংক করা যায় কিনা ভেবে দেখার জন্য। ঠিক আছে, দেখবে স্যার না 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 প্লিজ, আমি বলছি দেখুন, এটা না আমার নলছড়ে একটা 7জন বিধানসভার ব্যক্তি বলে দিলে আমি প্লিজ মাই রিকোয়েস্ট লিসেন টু মি, লিসেন টু মি একটু আমি আমি বলে দিই, আপনাদের এই যেভাবে চলছে হ্যাঁ 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 এটা তো ঠিক হইতেছে। এটাই আমার মনে হয় এটা, আমি ডোন্ট টেক আদারওয়াইজ, ট্রেজারি বেঞ্চের তারা এটা মিনিস্টারের সাথে ডাইরেক্ট যোগাযোগ, এটা কতগুলি কোশ্চেন, তাহলে পিছনে দিয়ে কোশ্চেনগুলি কেউ পাবে না। ওনারা 2-1টা কোশ্চেন বড় যোগ করুক, কিন্তু আপনার ট্রেজারি বেঞ্চ থেকে যদি প্রত্যেক উই ক্যান টেক আপ দি ম্যাটার দি মিনিস্টার ডাইরেক্টলি, আমার মনে হয় এই জিনিসটা একটু। আর এছাড়া না, আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে ডাইরেক্টলি টেক আপ করতে পারবেন, পারবো না। আরে এটা আমরাও তো পারবো না। আরে ব্রাদার এটা বেশি সোজা। না না ঠিক আছে, শুনেন এখানে একটু তো বেশি সোজা, এটা প্র্যাকটিক্যাল তো স্বীকার করতে হবে। এটা জাস্ট এ সেকেন্ড, এখানে যিনি প্রশ্ন করবেন উনি একটা সাপ্লিমেন্টারি করবেন প্লিজ, আর এডিশনাল অন্য কেউ কিন্তু করতে পারবেন। 3-4টে করে সাপ্লিমেন্টারি করলে কিন্তু পেছন থেকে প্রশ্ন আনা যাচ্ছে না। যিনি প্রশ্ন করবেন মিস্টার শম্ভুলাল চাকমা প্লিজ, মিস্টার শম্ভুলাল চাকমা প্লিজ, সবাইকে বলছি, সবার উদ্দেশ্যে বলছি, যিনি প্রশ্ন করবেন উনি একটা সাপ্লিমেন্টারি আর এডিশনাল আরেকজন করবেন। তাহলে তো বাদ বাকি কালকেও 4টা না 5টা কোশ্চেন এসে, আর এখন চলছে 4টা। প্লিজ পাঞ্জিত বলুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, অ্যাকচুয়ালি ব্যাংকিং কার্যপ্রণালী
ভারতীয় রিজার্ভ ব্যাংক নিয়ন্ত্রণ করে থাকে। আমাদের ত্রিপুরা রাজ্যে বিশেষ করে প্রত্যন্ত এলাকায় এবং গ্রামীণ এলাকায় ব্যাংক শাখা এবং এটিএম কাউন্টার স্থাপন করার ক্ষেত্রে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। আমাদের এটা সরকারের পক্ষ থেকে বিভিন্ন এলাকার প্রয়োজনীয়তা দেখে সেটা আমরা প্রস্তাব রাখা হয় এবং শাখা এবং এই যে এটিএম কাউন্টারের বিশেষ জোর দেয় এই রাজ্যের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে গ্রামীণ এলাকায় ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের শাখা এবং এটিএম কাউন্টারের সংখ্যা অনেকটা বৃদ্ধি পেয়েছে। যদি আমরা পিছনে তাকিয়ে দেখি, যেখানে গত মার্চ 2018 পর্যন্ত ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের এটিএমের সংখ্যা ছিল মাত্র 2টি, সেখানে সেপ্টেম্বর 2023 পর্যন্ত এটিএমের সংখ্যা বেড়ে 33টি হয়েছে। গত 31 ডিসেম্বর 2018 পর্যন্ত যদি ব্যাংকের শাখা দেখি, আমরা রাজ্যে মোট 512টি ব্যাংক শাখা এবং 482টি এটিএম কাউন্টার ছিল। 30 সেপ্টেম্বর 2023 পর্যন্ত রাজ্যে সর্বমোট 572টি ব্যাংক শাখা এবং 567টি এটিএম কাউন্টার স্থাপন করা হয়েছে। এছাড়াও রাজ্যে বিভিন্ন এলাকায় বিজনেস করেসপন্ডেন্টস এবং কমন সার্ভিস পয়েন্ট এর মাধ্যমে ব্যাংকিং পরিষেবা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত রাজ্যে মোট 1371টি এর শাখা কাজ করে চলেছে। রাজ্য সরকারের যে প্রতি ঘরে সুশাসন, এর মাধ্যমে ব্যাংক যেখানে আছে ব্যাংকের ঠিক আছে, সব জায়গায় যেখানে নেই বিভিন্ন রকম যারা আমাদের মাননীয় বিধায়করা এখানে উত্থাপন করেছে, কিন্তু তার পাশাপাশি প্রতিটি এলাকাতে গিয়ে যাতে ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ব্যাংক পরিষেবা দেওয়ার মতো ব্যবস্থা অলরেডি সমস্ত শুরু হয়ে গেছে। তো এখানে যেখানে শান্তিবাজার এলাকার কথা আপনার বলা হয়েছে, সেখানে আমরা আগামী এসএলবিসির মিটিংয়ে এগুলোর উল্লেখ থাকবে, কিন্তু সেখানে আপনাদের এখানে ব্যাংক কাজ করছে, একটা ব্যাংক সেখানে কাজ করছে। তো বাকি একটা ইন্ডাসইন্ড ব্যাংক খোলা হবে, এটা অলরেডি বলেছি। বাকি এখানে অন্যান্য বিধায়করা বলেছেন, তবে আমরা সেগুলো নেক্সট এসএলবিসি মিটিংয়ের মধ্যে উত্থাপন করব। ক্রমান্বয়ে রিজার্ভ ব্যাংকের সিস্টেমকে মান্যতা দিয়ে এবং রাজ্যের মানুষের সর্বাদিক দিয়ে যাতে সঠিকভাবে কাছাকাছি সুযোগ পায়, যেটা আমাদের সরকারের প্রধান লক্ষ্য, এবং তার জন্য আমরা ব্যবস্থা নেব। সাপ্লিমেন্টারি স্যার। না 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 প্লিজ, আমি দুটো সাপ্লিমেন্টারি পাবো তো না স্যার? না না, আপনি হয়ে গেছে। আপনি নেক্সট কোশ্চেন কিন্তু আপনার, নেক্সট কোশ্চেন আপনার। পঞ্চম প্রশ্ন এনেছেন মাননীয় সদস্য শ্রী দীপঙ্কর সেন মহোদয়। মাননীয় স্পিকার স্যার, কোশ্চেন 27। মাননীয় স্পিকার মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী দীপঙ্কর সেন মহোদয় প্রশ্ন করেছেন 1 নম্বর প্রশ্ন, ইহা কি সত্য যে রাজ্যে ডাক্তার ও প্যারামেডিক্যালের স্বল্পতার কারণে চিকিৎসা পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে? উত্তর, ইহা সম্পূর্ণরূপে সত্য নয়। তবে বর্তমানে রাজ্যে চিকিৎসক ও প্যারামেডিক্যাল কর্মীর স্বল্পতা রয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অধীনে কর্মরত চিকিৎসক ও প্যারামেডিক্যাল কর্মীদের অক্লান্ত পরিশ্রম এবং কর্মতৎপরতার ফলে এবং দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় নজরদারির ফলে রাজ্যের জনগণের নিকট স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভবপর হচ্ছে। চিকিৎসক ও প্যারামেডিক্যাল কর্মী স্বল্পতার অভাব কাটিয়ে ওঠার লক্ষ্যে দপ্তরের পক্ষ থেকে প্রশাসনিক প্রক্রিয়া জারি রয়েছে। প্রশ্ন 2, যদি সত্য হয়ে থাকে তবে এই ঘাটতি পূরণে দপ্তরের কি পরিকল্পনা আছে? উত্তর হচ্ছে, চিকিৎসক ও প্যারামেডিক্যাল ঘাটতি ক্রমান্বয়ে পূরণের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জিডিএমও অর্থাৎ জেনারেল ডিউটি মেডিকেল অফিসার ইন গ্রেড 4 অফ ত্রিপুরা হেলথ সার্ভিসেসে 226টি পদে নিয়োগের জন্য অর্থ দপ্তরের অনুমোদন পেয়েছে।
এবং SMO অর্থাৎ স্পেশালিস্ট মেডিকেল অফিসার 172টি পদে এবং SSMO অর্থাৎ সুপার স্পেশালিস্ট মেডিকেল অফিসার 16টি পদে নিয়োগের লক্ষ্যে ইতিমধ্যেই প্রয়োজনীয় ফাইল অর্থ দপ্তরের নিকট অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এছাড়া কিছু শূন্য পদে নিয়োগ করার জন্য দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞাপন জারি করা হয়েছে, যেমন ফার্মাসিস্ট অ্যালোপ্যাথিকের 200 জন, ফার্মাসিস্ট হোমিওপ্যাথিকের 22 জন এবং ফার্মাসিস্ট আয়ুর্বেদিকের 25 জন, ল্যাবরেটরি টেকনিশিয়ান 143 জন। এই যে শূন্য পদগুলি খুব তাড়াতাড়ি পূরণ করা হবে এবং আশা করি এটা যদি ফিল আপ হয়ে যায় তাহলে যে ঘাটতি আছে সেটা পূরণ করা হবে। সাপ্লিমেন্টারি স্যার, মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী যে কথা বললেন, ওনার কথাই এটা স্পষ্ট যে ঘাটতি আছে এবং তা আমরা প্রত্যক্ষ করছি সারা রাজ্যের ক্ষেত্রে। আমরা দেখেছি যে স্বাস্থ্য পরিষেবা প্রায় ভেঙে পড়েছে। বিভিন্ন মহকুমা হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন হসপিটালে ডাক্তারের অভাব, এটা অস্বীকার করার মতো না। যে পরিমাণে ডাক্তার থাকার কথা নেই, রুগীরা যে পরিমাণে পরিষেবা পাওয়ার কথা সেই পরিষেবা সেখানের মধ্যে পাচ্ছে না। আইএমসির গাইডলাইন, সেই গাইডলাইন অনুসারে আমাদের রাজ্যে ডাক্তার থাকার কথা 2190 জন ডাক্তার থাকার কথা, কিন্তু সেই জায়গায় 1400 ডাক্তার, কিন্তু সেই 1400 ডাক্তারও নেই। এটা আপনাদের দেওয়ার তথ্য যে 1100 জনের মতো ডাক্তার সেখানে আছে, বাকিরা পড়তে গেছেন বা রিটায়ারমেন্টে গেছেন, এই ধরনের একটা অবস্থার মধ্যে সেখানে আছে। গ্রুপ ডি প্রতি বছর প্রায় 250 থেকে 300 জন তারা রিটায়ারমেন্টে যাচ্ছেন, কিন্তু সেই জায়গাতে নতুনভাবে সেখানে নিয়োগ হচ্ছে না। এই সব বিষয়গুলোর ভিত্তিতে সেখানে দেখা যায় যে বেকার আছে। আমাদের রাজ্যের বেকার ডাক্তার আপনাদের তথ্য 734 জন, ইউআর আছেন 412 জন, এসটি আছেন 147 জন। আমি এই বিষয়গুলো সেখানে মধ্যে নার্স বেকার আছে 3202 জন। স্বাভাবিকভাবে স্বাস্থ্য পরিষেবা এটা এমন একটা জিনিস, এটা প্রতি মুহূর্তেই মানুষের সেখানের মধ্যে জীবনের জীবিকার প্রশ্ন। কাজে সেই দিক থেকে এই জায়গাতে যেই ইন্টারভিউর কথা বলা হয়েছে, ইন্টারভিউ বাতিল হয়ে যায়, লোক নেওয়া হয় না একটা সময়, এটা সিরিয়াসলি যাতে দেখেন, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন সেখানের মধ্যে রাখছি। তাহলে আপনার সাপ্লিমেন্টারিটা হচ্ছে মানে লোক নেওয়ার ক্ষেত্রে, এটাই তো? মাননীয় স্পিকার মহোদয়, এখানে মাননীয় বিধায়ক যে সাপ্লিমেন্টারি কোশ্চেনটা করেছেন, এটা অস্বীকার করার উপায় নেই, এটা তো আছেই এবং আগামী দিনও থাকবে। একদম 100% সব জায়গায় যা চাই তাই হবে, এটা কিন্তু অস্বীকার করার উপায় নেই। তবে দেখতে হবে কতদিন ধরে এটা আছে। আমাদের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে চেষ্টা চলছে, যেখানে গ্যাপ আছে, যেখানে ফিল আপ করা যায়, ফিল আপ করার আমরা প্রক্রিয়া দ্রুতগতিতে চালাচ্ছি। আপনার অবগতির জন্য আমি জানাচ্ছি আবার যে আমাদের 226টি চিকিৎসক এবং 429টি প্যারামেডিক্যালের শূন্য যেটা পদ পূরণ করার জন্য রাজ্যের অর্থ দপ্তর অনুমোদন দিয়েছে। তাছাড়া যাতে আরও উন্নতর চিকিৎসা ব্যবস্থা করা যায়, 175 জন নার্স এর মধ্যে আমরা নিয়োগ করব। এবং আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, যেহেতু আমিও স্বাস্থ্য দপ্তরের ছিলাম এবং নিজেও একজন আমি এই বিভাগে আছি, নিশ্চয়ই আমরাও চাইবো না যে কোনো জায়গায় স্বাস্থ্য দপ্তর নিয়ে কম্প্রোমাইজ করা যাবে না, এতটুকু আশ্বস্ত করতে পারি। পরবর্তী নতুন জিনিস শুনলাম আজকে, আমাদের যে দীপঙ্কর বাবু বললো ডাক্তার কেমনে বেকার থাকে, আমি কিন্তু মাথা খুলাইল না। বলুক শূন্য পদে ফিল আপ করুক, ডাক্তার বেকার, হাউ ইট ইজ? এত প্লিজ শূন্যপদ পূর্ণ কথা বলছেন, বলুন ডাক্তাররা বেকার থাকে কিভাবে? পুরানো চিন্তাধারা থেকে ছেড়ে যান। উনি রাজনীতিতে আসার আগে উনি বেকার ছিল? বিধায়ক ছিলেন, উনি সরকারি চাকরি, উনি বেকার? বি কেয়ারফুল, শব্দ চয়নে গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, আপনি
ঠিক আছে। আপনি বেকারদের তাহলে হাসপাতালে ডিউটি দিন। আপনার আপনার কথা অনুসারে আপনি যেটা বলছেন যেটা বেকার না, তাহলে হাসপাতালে যখন একজন ডাক্তার থাকে আপনার কথাই আমি বলছি। আরে আপনি জানেন না বেকারিগুলি বলে না, একজন পুরো শব্দগুলি বাদ দিন। আরে হাসপাতালে আপনি একটা হাসপাতালে একজন আপনি বেকারদের হাসপাতালে চাকরি পাওয়া মানে কি ডাক্তার? বেকার হাসপাতালে চাকরি পাওয়াই কি ডাক্তার সাকার হয়ে গেল? বেসরকারি প্র্যাকটিস করে না। আপনি বেকার যারা ডাক্তার বেকার হয় না ভাই। আরে হাসপাতালে ডাক্তারি চাকরি করে কি সে ডাক্তার? হাসপাতালে চাকরি করে সে ডাক্তার, সে বেকার। কবে থেকে এই শূন্যপদগুলি, কবে থেকে এই শূন্যপদগুলি? ভালো লাগছে দীপঙ্কর বাবু, বিলম্বিত বুধোদয় আমাদের সরকার উদ্যোগ নিয়েছে রাজ্যবাসীর কথা চিন্তা করে। বেকার এবং কর্মসংস্থান তার মানে তা বোঝা দরকার। স্বাস্থ্যমন্ত্রী আগেও ছিল, যে কোনো একটা শব্দ বলে দিলেন চলবে না। বেকার এবং কর্মসংস্থান এই দুটোর মধ্যে পার্থক্যটা সঠিক হলে আমি কথাটা বলতাম না। আরে প্লিজ, এবং আপনারা এটা জানেন যে বামফ্রন্ট আর দৌড়ে বসাই বলুন, মাননীয় মুখ্যমন্ত্রী বলুন। আমাদের রতনবাবু ঠিকই বলেছেন যে ডাক্তাররা কখনোই বেকার হয় না। কারণ আমার ব্যক্তিগত জীবনে বলছি, যখন আমি পাশ করেছি 11 বছর ধরে প্রাইভেট প্র্যাকটিস করেছি, আমি তো চাকরি করিনি। এবং 11 বছরে আমি যা রোজগার করেছি, চাকরি ঢুকার সময় আরো কম রোজগার। আচ্ছা না সেটা না, হাসপাতালে চাকরি করলেই তিনি সাকার, বেসরকারি স্তরে প্রাইভেট প্র্যাকটিস করতেই পারে, ডাক্তাররা করছেন। হ্যাঁ ওইটাই। গতকালকে রতন বাবুর এই বক্তব্যের পরও বুঝলাম অনেকের বোধোদয় হয়নি। নেক্সট কোশ্চেন শ্রী রঞ্জিত দেববর্মা মহোদয়। মাননীয় স্পিকার স্যার, আমার স্যার কোয়েশ্চন নং 81। মাননীয় স্পিকার স্যার, বরমগাং রঞ্জিত দেববর্মার সমু টিটিএডিসি গঠনের পর এ পর্যন্ত এডিসির বাহিরে কতগুলো গ্রামকে এডিসি অন্তর্ভুক্ত করা হয়েছে এবং কতগুলো গ্রামকে বাদ দেওয়া হয়েছে? স্যার, উত্তর এলাকায় মতে রাজ্য সরকার উপজাতি কল্যাণ দপ্তর 1985 এবং 95 সালে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সেহা নং 17/35 ট্রাইবাল ওয়েলফেয়ার এডিসি 94 পার্ট 1 802/2001 ডেটেড 22/7/1995 অনুলিপি সংযোগ কতে সংযুক্ত আছে অনুসারে এডিসি গঠনের পর এ পর্যন্ত এডিসির বাহিরে নিম্নলিখিত 570টি ভিলেজ পাড়াকে এডিসি অন্তর্ভুক্ত করা হয়েছে এবং 133টি ভিলেজ পাড়াকে এডিসি থেকে বাদ দেওয়া হয়েছে। তা নিম্নে দেওয়া হয়েছে। স্যার, মহকুমার নামগায় যেটা অন্তর্ভুক্ত ভিলেজ পাড়া ধর্মনগর 12টি, কৈলাসহর 48টি, কমলপুর 64টি, অমরপুর 27টি, বিলুনিয়া 56টি, সাবরুম 30টি, উদয়পুর 38টি, খোয়াই 117টি, সদর 132টি, সোনামুড়া 46টি, মুটঙ্গেশ্বর 570টি। 23 নম্বর তঙ্গ যে সমস্ত জনজাতি উপজাতি গ্রাম এখনো এডিসির বাহিরে রয়েছে, আগামীতে সে সমস্ত গ্রামগুলিকে এডিসিতে অন্তর্ভুক্ত করার জন্য রাজ্য সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা? উত্তরবঙ্গের মতো স্যার, যে সমস্ত জনজাতি উপজাতি গ্রাম এখনো এডিসির বাহিরে রয়েছে, সেই ব্যাপারে এডিসির কৃতপক্ষ জানিয়েছে যে এডিসির কৃতপক্ষ নীতিগতভাবে এডিসির সঙ্গে সংযুক্তিকরণের সিদ্ধান্ত নিয়েছে। তবে রাজ্যপাল কৃতক নিয়োজিত কমিশনের মাধ্যমে এডিসির এলাকাতে বিভিন্ন এডিসির বহির্ভূত এলাকায় সংযোগ এবং বিভাজন করা হয়ে থাকে। 3 নম্বর প্রশ্ন কেসার মতো
যদি পরিকল্পনা থাকে তবে কবে নাগাদ অন্তর্ভুক্ত করা হবে বলে আশা করা যায়? উত্তর খাইমুতি স্যার, এ ব্যাপারটি এডিসি কৃতপক্ষের বিচার দিন। 4 নম্বর প্রশ্নকায় যদি না থাকে তার কারণ কি? উত্তর প্রযোজ্য নহে। স্যার, আমার সাপ্লিমেন্টারি কোয়েশন, উনি যেটা বলেছেন এটা সবই ঠিক আছে, এর জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আং বনো সানা লামিকা মসি স্যার ব বাংলাকিয়া সানানি কত্র মত্র অংখা কক বরক বাই সাকাইন চিনি মন্ত্রী মহোদয় কিসা কাহামকে বুঝিबानो आं माननीय गरम गोनां मन्त्रिनो सोंनानै मुसुंगो ताबो गोबांमा पारा तंखौ जेता एडिसि कामी बा एडिसि जे एंको बाय गाना आमति पारा गोबांमा तंगो आं चिनि मन्त्रि गरम गोनां मन्त्रिनि बक्रानि पारानि गानानि कगनो सानो आबंखा लक्ष्मी नारायणपुर बिसिओ जे पारा अब एडिसि गानाबो किन्तु बरखाय यांगो जेनारेल क्लाइ दंखा एकाय आरो आं जखन थांगो बरक सावसार जों दीर्घ दिन मनि बागै लरायखाय अनेक दरखास्त खायखा ब्लग रिखा एसडीएम अफिसार रिखा एडिसि ओ बरिखा किन्तु जों अमनो चिन एडिसि न जे पारानो जों मनो एडिसि अंतर्भुक्त खायमेन दंखा अमति हाय न कायसा बर्तली पारा जेता चिनि एलुकु साइपनि बे एक समय आरो नकमनि हेंगाकाय अ पाराबो ताबो एडिसि ओ अंकया अंतर्भुक्त या किन्तु अब जत्तन तिप्रासा पारा बायके नांजा बर्तली अब रामचंद्र गात कोनि वो हेगाका अमो बो ताबु अ पारा रंचा अमतिया हायकाय गोबांबा पारा जेमन साधु पारा न लेफ्टनि आमलो बातुङै थांका किन्तु अ साधु पारा तिप्रासा कामी पारा अब ताबु आरोनि बर रं नायो अब तासे एडिसि अंतर्भुक्त तंथुन आरो मेजरिटी बो तिप्रासा रं न हेका अमतिया हायकाय साबरमनि कलेजफोरनि किसु पारा काथालसुरि रक्तंगो जेता अब एडिसिनि गोबांमा माने बरफनि चिनि तिप्रासानि पारा तंगो अबरबो अंतर्भुक्त नायो ठीक सेमिनो आम्बासावबो गोबांमा तिप्रासा कामी तंगो बेके आरो चिनि बर रंनि जे कामी एडिसिनि फातर तंगो बरबो एडिसि बायरो तंगना नंगो के अ सामुं रंनो दाति दाति जुदि खलाइमां खांगाकाय बिलाइखाना हामनाय तामनि हिनबा एडिसि एलाकाओ जत्तन तिप्रासा माने एडिसि एलाका तंनानि मुसुंगो हंगाका आबुनि बागै आनि कायसा कयमुं तंनाय माननीय गरम गोनां मन्त्रिनि थानि जे अमनो दाक्ति दाक्तिखाय बाहायखाय अ जे पारा रंनो सिनिवै सनक्त खलायै बाहायखाय एडिसि अंतर्भुक्त खालायमान आबुनि बागै यापिरमना बागै आनि कयमुं तंनाय हामबाय माननीय स्पीकर सर आणि साप्लिमेंटारी हिंगा हायसे माननीय मंत्री जे उत्तर मानी आरब बायथांनो शाखा एडिसि कर्तृपक्ष शाखा हमें सामानी हंगे एडिसि कर्तृपक्ष सामाबाय सिमी तंगला राज्य सरकार साना नांनाय खलायनाय हिनाय हंगे आबनो निनि मानो गरम गोनां मंत्री जे सामानी ओ जायगायाव एडिसि कर्तृपक्षनि कक्ष साजाक्सियो राज्य सरकारनि नाहारमुं एडिसि कर्तृपक्ष सावै तंखा जों गसिउ नाय जों खलायनाय अबसे ताबुंगारो खलायनाय दे खलाया माने राज्य सरकार तामो नाहारमुं तं तामो मासुमुं तं अबसे किसा साजादि स्पीकर सर सिनी बरम गरम एमएलए खरंनाय जे सोङो सोंनायो चिनी सरकार फाइमानि परे 35 बছর चिनी बर रंग वंचित खायका जों जतनो साइमानो चिनी बर विशेष खाय चिनी बुकुं बारा रक तिप्रासा रक जों ताबुबो सावो जे सिगार खाया जे चिनी बर रक ताबुबो जों याकुं सागा याकुं बासै मानो होननाय सार चिनी बर रक ताबुबो चिनी पारा ताबुबो चिनी पारा वा ताबुबो तै 100% सगैयाको लामा सगैयाको सीपीएम नामोला चिनी बर अनेक वंचित खायजाक सार जे नोटिफिकेशन खायजाक मानि मो एडिसिनि होइते जारा चिनी पारानो पार्टी मानि मो सीपीएम ने मामलन पार्टी जागो सार जों नायो चिनी मालिक सारनि नेतृत्वयाव चिनी बर रंनि जे पारा जों बाद थांका जों आम जगै नायनाय जों आगामी दिनाव ओ पारा रंनो
जों मानिसानि नेतृत्वआव जों जोंनि पारा जे बाथांमोननि जोंनि सरकारबो जों नायो जोंनि बर'नि बागै सामुं थांनानै जोंनि पारा रावनो जों दानानै बागै हामबाय সাপ্লিমেন্টারি স্যার বলুন মাননীয় মন্ত্রী মহোদয় উপজাতি কল্যাণ মন্ত্রী নিয়ে आं কিছু পাড়া বারমানিতে কিছু সাবানো কিসামগঞ্জ জবাহাইনো কয়েকটা পাড়া দङ হ্যাঁ পুষ্কর জটপুকুরি হারুংপাড়া আবার বেবেং জেনারেল ক্লাইটম একদম পুরা নাং জাগাবো আবার হাইনো नों नायमा जागाव किसा खबदिनि आं सामासि हामबाय আমি মাননীয় মন্ত্রী অধ্যক্ষ মহোদয়, মাননীয় মন্ত্রী মহোদয় অলরেডি উত্তর দিয়েছেন এবং উনি হাউসকে আশ্বস্ত করেছেন প্রফেসর ডক্টর মানিক শাহজির নেতৃত্বে যে সরকারটা চলছে এই সরকার চেষ্টা করবে যে সমস্ত জনজাতি অধ্যুষিত এলাকা এডিসির বাইরে বাদ পড়েছে এগুলোকে এডিসির ভেতরে নিয়ে আসার উদ্যোগ উনি নেবেন বলে আশ্বস্ত করেছেন এবং আমাদের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয় এবং মন্ত্রী পরিষদের সমস্ত সদস্যবৃন্দকে আমরা ধন্যবাদ জানাবো। থ্যাংক ইউ। মাননীয় সপ্তম প্রশ্ন এনেছেন মাননীয় সদস্য শ্রীমতী স্বপ্না দেববর্মা মহোদয়া। बरम गनां स्पीकर साहब अनि स्टार्ट क्वेश्चन नंबर 49 মাননীয় স্পিকার মহোদয়